হ্যালো 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 হ্যালো, কি খবর সবার? বল আমার ক্লাস 10 কেমন আছিস সবাই? আমি তো খুব ভালো আছি। আমি তোদের শিউলি ম্যাম, ওফ সরি সরি সরি, আমি তোদের মঞ্জুলিকা ম্যাম চলে এসেছি তোদের জন্য স্পেশালি সেকেন্ড সামেটিভের জন্য ক্লাসেস নিয়ে। এবার সেকেন্ড সামেটিভে তো সিলেবাস রয়েছে মোটামুটি অনেকটাই, বাট সেগুলো আমরা কভার করব কিভাবে না, এই হচ্ছে রেকর্ডেড ক্লাস। যেরকম দেখতে পাচ্ছিস আগের রেকর্ডিংগুলো গেছে তোদের ফিজিক্যাল সায়েন্সের, লাইফ সায়েন্সের, ঠিক সেরকম ম্যাথসেরও যাচ্ছে এবং এর রেসপেক্টিভে হবে লাইভ ক্লাসেস। বেসিক্যালি আমাদের যে রেকর্ডিংগুলো থাকবে সেখানে থাকবে থিওরি পোর্শনটা নিয়ে আলোচনা এবং লাইভ ক্লাসে হবে কোয়েশ্চেন উত্তর নিয়ে আলোচনা। এবার যেহেতু ম্যাথসে খুব বেশি থিওরি নিয়ে আলোচনা নেই, সেই জন্য যেগুলোতে ধর বেশি নেই থিওরি, সেটাতে আমি তার মধ্যেই মানে সেই ক্লাসের মধ্যেই কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেবো এবং লাইভ ক্লাসেও কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে। এবং তার সাথে সাথে দেখ আজকের যে ক্লাসটা, আজকে দুটো সবচেয়ে ইন্টারেস্টিং যে তোদের সেকেন্ড সামেটিভের টপিক রয়েছে, সেই দুটো টপিককে আমি একসাথে নিয়ে এসেছি। কারণ দুটো টপিকে হচ্ছে 3Dর মধ্যে। কি এখানে যে ছবি আছে দেখে লোভ লেগে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, ইয়েস, আমরা আজকে পড়বো রাইট সার্কুলার কোন অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু। দেখতেই পাচ্ছিস গ্রীষ্মকাল, আইসক্রিম না হলে জমে বল। তার সাথে হচ্ছে গোলকও আমি আবার কি গোলাকৃতি আইসক্রিমই রেখেছি। যাই হোক, শুধুমাত্র যে আইসক্রিমগুলোই এক্সাম্পল কোণের সেরকমটা কিন্তু নয়, প্রচুর 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 রিয়েল লাইফ এক্সাম্পলস রয়েছে আমাদের হাতে, তাই না? তাহলে চল আর দেরি না করে আমরা শুরু করি, তাই তো? চল দাঁড়া, প্রথমে একটু কালারটাকে চুজ করে ফেলি। আচ্ছা, তোরা তো মাঝে মাঝে আমাকে পুকি মঞ্জুলিকাও বলিস, তাকে পুকি বানিয়ে দি বল। বানিয়ে দিলাম, পুকি বানিয়ে দিয়েছি, ঠিক আছে? চল এবার স্টার্ট করবো। স্টার্ট করতে গিয়ে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ক্লাসটা করবি তোরা, প্রত্যেকটার জন্য নোটস চাই। এর আগের ক্লাসগুলোতে দেখে নিয়েছিস যে নোটসটা কোথায় পাচ্ছিস। আমি আবার তোদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপের মধ্যে গিয়ে এই ব্যাচটা সার্চ করবি, পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027, এর মধ্যেই তোরা কিন্তু পেয়ে যাবি। যেরকম ফার্স্ট সামেটিভের নোটসগুলো পেয়েছিলি তোরা, ফার্স্ট সামেটিভের ম্যারাথনের নোটসগুলো ঠিক এই চ্যানেলের মধ্যেই, এই চ্যানেল বলবো না এটাকে, এই ব্যাচের মধ্যে, ঠিক আছে? তো সেমভাবে তোরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবি এই যে পুরো সিরিজটা চলছে ইউটিউবের, এই সিরিজের নোটসগুলো, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এরকমের দেখতে। এর লিঙ্ক নিশ্চয়ই নিচে দেওয়া থাকবে, লিঙ্কে জয়েন হয়ে যাবি, ঠিক আছে? ক্লিক করে, যারা জয়েন নেই, অনেকে জয়েন আছিস দেখতেই পাচ্ছিস, অনেকজন আছিস, আর যারা জয়েন নেই তারা জয়েন হয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি কি দ্বারা স্টার্ট করব বল? প্রথমে একটু স্টার্ট করি, সেটা হচ্ছে স্পিয়ার বা গোলক দ্বারা, ঠিক আছে? এই দেখ, প্রথমে আমি স্টার্ট করছি গোলক দ্বারা। যেহেতু রেকর্ডিং, তো আমার এখানে তোদেরকে দেখাতে বেশ সুবিধে হবে যে গোলক আমরা কিভাবে আঁকবো 3Dতে। কেন বলছি বলতো? কারণ এই যে আমি যে বোর্ডটাতে আমি এখন রেকর্ড করছি, সেই বোর্ডটাতে 3Dরও অপশন রয়েছে। তোরা যখন আমার কাছে অ্যাপে ক্লাস করিস তখন শুধুমাত্র 2Dর অপশনটা থাকে, 3Dর অপশনটা থাকে না, হ্যাঁ না? সুতরাং আমাকে হাতে করে আঁকতে হয়। এখানে ওই মজাটা দেখতে পাবি যে মানে একবারেই ড্র করে ফেলছি, 3Dর এখানে স্ট্রাকচার রয়েছে। আচ্ছা, তো স্ফিয়ার মানে কি না? গোলক। কারেক্ট? গোলক মানে জানিস ফুটবল, আইসক্রিম দেখালাম এখন, সেটা মেনলি আমরা বল বা ফুটবলটাকেই কনসিডার করে থাকি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা গোলীয় বস্তু বা গোলক। দেখ ভেতরটা কি হয়, ভেতরটা কোনো কোনো সময় ফাঁপা হয়ে থাকে, মানে ভেতর কিছু থাকে না। যেরকম ফুটবলে কি হয়, ভেতরটা ফাঁপা থাকে, ওটাতে হাওয়া ভরে দেওয়া থাকে, হ্যাঁ না? আর একটা থাকে কি না, সলিড বল বা নিরেট বল, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে আমাদের টাইপ। কিসের টাইপ? গোলকের টাইপ। কি কি হতে পারে তাহলে গোলক? দেখতে পেলাম নিরেট হতে পারে অথবা ফাঁপা হতে পারে। এবার শুধুমাত্র গোলকে কি এরকম হতে পারে সেটা কিন্তু নয়। আমাদের সিলিন্ডার অর্থাৎ চোঙ দেখেছিলাম ফাঁপা হচ্ছে, বা চোঙ দেখেছিলাম নিরেট হচ্ছে, আয়তঘনের জন্য তাই ছিল। অর্থাৎ প্রত্যেকটা 3D বস্তুর জন্যই মেরি জান এইরকমই, যে ফাঁপা হতে পারে অথবা নিরেট হবে। একদম ভেতরে যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানে একদম পরিপূর্ণ থাকবে, বা যে পদার্থ দ্বারা তৈরি সেই পদার্থে পরিপূর্ণ থাকবে, হ্যাঁ না? এবার 3Dতে আমরা যখনই পড়ি দুটো জিনিস নিয়ে ডিসকাশন করি। 2Dতে আমরা কটা জিনিস নিয়ে ডিসকাস করতাম? দুটো, ওখানেও দুটোই ছিল না। এক হচ্ছিল পরিসীমা আর নাম্বার 2 ছিল ক্ষেত্রফল। এখানে কি হয়েছে দেখ, এখানে আমরা কটা জিনিস নিয়ে আলোচনা করি, এখানেও
এখানেও দুটো জিনিস নিয়ে, কিন্তু এখানে 1 নম্বরে কি আসে, এরিয়া, এটাকে নিচ্ছি, এখানেও এরিয়া মানে ক্ষেত্রফল, এবং নাম্বার 2 ভলিউম বা আয়তন। আচ্ছা, আয়তন মানে কি বললাম, ভলিউম। ভলিউমের জন্য দেখবি আয়তনকে অনেক জায়গায় ভি দ্বারা আমরা ডিনোট করে থাকি। ক্ষেত্রফল মানে এরিয়া, সেই জন্য আমরা এ দ্বারা ডিনোট করে থাকি। এবার এক্ষেত্রে এরিয়া কত রকমের হয় না, 3Dতে আমরা দেখেছি 2 রকমের এরিয়া পাই আমরা। এরিয়ার দুটো ভাগ থাকে, তাই তো? কি কি দুটো ভাগ জান? একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। আর একটা থাকে বেটা 2 নম্বরে, যা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু যখন আমরা 2D পড়েছিলাম তখন এত রকমের ঝামেলা ছিল না, কারণ ওখানে আমাদের একটাই তল ছিল, হ্যাঁ না, যে শেপের জাস্ট সেইটুকু তলেই ছিল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, দুটো আলাদা আলাদা রকমের তল। সেই জন্য দেখ, বক্রতল মানে কি, কার্ভ, কার্ভ থাকবে, বক্র মানে কি কার্ভ, বক্রতল কার্ভ সারফেস। সেই জন্য কার্ভ সারফেসের জন্য এটাকে বলা হয় সিএস, ক্ষেত্রফলের জন্য এ, কার্ভ সারফেস এরিয়া। সমগ্র তল মানে কি, টোটাল তল, যে যে বক্রতল ছাড়া আর যা যা তল আমরা দেখতে পাই ওই বস্তুর মধ্যে তাদের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, টিএসএ। ওকে, এই যে সংক্ষেপে যে কথাগুলো বলছি, এগুলো সিবিএসসির বই যখনই দেখবি তখন এগুলো খুব পপুলার। সিবিএসসির বইয়ে মানে বইটাতে লিখে দেওয়া থাকে সিএসএ, টিএসএ এরকম, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লেখা হয় না। বাট আমি তোদেরকে বলছি, তোরা একটু মানে নিজেরা যখন প্র্যাকটিস করবি তখন এত বারবার বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল না লিখে এই ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করতে পারিস। সো তোরা যখন প্র্যাকটিস করবি তখন অনেক বেশি সুবিধা পাবি, এটাতে অ্যাডভান্টেজ পাবি, কম লিখতে হবে, তাড়াতাড়ি তুই কাজ করতে পারবি। সেরকম আয়তনকেও ভি লিখে দিবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো এইগুলো নিয়ে। দেখতে দেখতে পাচ্ছি যে এই রকমের হয়, রাইট? এবার যদি আমি এটাকে ড্র করি, এই যে দেখ এখানে আমার 3D রয়েছে, ঠিক আছে? 3Dতে এই দিলাম আমি স্ফিয়ার, ঠিক আছে? দেখ স্ফিয়ার ড্র করছি, দেখছিস হয়ে গেল আমার কাছে এটা স্ফিয়ার। যখন আমরা খাতায় আঁকবো, যখন বৃত্ত আঁকতে হয় তখন আমরা তো জানি যে বৃত্ত কি করে আঁকছি আমরা, হ্যাঁ না, এভাবে গোল করে দিলাম, বৃত্ত আঁকাটা আমরা জানি। কিন্তু স্ফিয়ারটাকে যদি আমাদের এই 2D তলে আঁকতে হয়, আমরা যতগুলো 3D পড়ছি সেই প্রত্যেকটা 3Dকে আঁকতে হচ্ছে আমাদের কোথায়, খাতাতে, হ্যাঁ না? খাতাটা কি তল, হ্যাঁ, 2D তল, রাইট? তাহলে ওই 2D তলের মধ্যে, ওই তলের মধ্যে তুই 3Dটাকে আঁকছিস, কি করে আঁকবো সেগুলো আমরা সিলিন্ডার হোক বা আয়তঘন হোক দেখে নিয়েছি। আজ দেখবো কি না স্ফিয়ারকে, স্ফিয়ারকে আমরা এইভাবে আঁকবো। অর্থাৎ দেখ, প্রথমে একটা বৃত্ত এঁকে নিবি তুই। হ্যাঁ, এখনই তোরা বলতে পারিস যে ম্যাম আপনি তো এই তো এখানে নিলেন আর ড্র করে দিলেন। না বেটা, শোন কি করবি। দেখ প্রথমে অ্যাকচুয়ালি কি আছে, একটা বৃত্ত আছে, ঠিক? তারপর এই বৃত্তের এই সামনে একটা বলয় দিয়ে দিবি, একটা বলয় দরকার হয়, ঠিক আছে? এই বলয়টা দেখ সামনের দিক থেকে তো দেখা যাচ্ছে, পিছনে এটা ডট ডট দিবি বলয়টা। কেন ডট ডট দিবি? তার কারণ দেখ, তোর কাছে যদি আমি একটা ফুটবল রাখি, আমি বলয়টা আমি সামনের দিক থেকে দেখাতে পারবো, বাট পিছনটার দিকে তুই দেখতে পাবি না। সেই জন্য পিছনটাতে হবে কি না ডট ডট ডট, কারণ কি পিছনটা দেখা যাচ্ছে না বলে ডট ডট। যে পোর্শনটাই দেখা যাবে না 3D আমরা যখনই আঁকতে যাব তখন ওটাকে চেষ্টা করবো ডট ডট দিয়ে দেওয়ার। কেমন, ক্লিয়ার এতদূর পর্যন্ত? এবার ঠিক এদের মাঝখানে কি থাকবে, কেন্দ্র থাকবে, ঠিক আছে? এটা মিডল পয়েন্ট হলো না, আর একটু সাইড করে দিই। এটাই থাকবে কি, কেন্দ্র। কেন্দ্রটার নাম আমি যদি ও দিয়ে দিই, এই হবে কি বেটা, ব্যাসার্ধ, ঠিক? এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধের নাম কি দেবো, ব্যাসার্ধ অলওয়েজ আমরা ডিনোট করি স্মল আর দ্বারা, হ্যাঁ না? এটা গেল ব্যাসার্ধ। আচ্ছা মেরি জান, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে অবশ্যই এই কেন্দ্র থেকে নিচের দিকে যদি যাই, এটাও কি হবে, ব্যাসার্ধ হবে, স্মল আর, হ্যাঁ না? আবার যদি এই ওপরের দিকে যাই, তাও এটা আমরা কি পাবো বেটা, কেন্দ্র থেকে যদি যাই, এটা কেন্দ্র, এটা কি পাবো বেটা, স্মল আর পাবো, তাই তো? মানে যেদিকেই যাই, যেরকম বৃত্তে হতো কি, বৃত্তের পরিধি, কেন্দ্র থেকে পরিধির ওপর তুই যে কোনো বিন্দু নিয়ে নে, সেটাকে যদি যোগ করে দিই, সেটাই আমরা ব্যাসার্ধ পেয়ে যেতাম। এখানেও তাই,
এখানেও তাই হচ্ছে, হ্যাঁ না, মানে ভেতরে আছে কেন্দ্র, আর তুই ওই যে সারফেসের ওপর যে কোনো একটা বিন্দু নিয়ে নে না কেন, এবার অসংখ্য বিন্দু সারফেসের ওপর নিতে পারবো। একটা ফুটবলকে কল্পনা কর, হ্যাঁ, ভেতরে আছে কেন্দ্রটা, একদম ভেতরে আছে কেন্দ্রটা, আর বাইরের ওপরে যত মানে ওপরে একটা তল আছে, হ্যাঁ না, সেই তলের ওপর তুই যে কোনো একটা করে বিন্দু নিচ্ছিস, কেন্দ্রের সাথে যোগ করছিস, প্রত্যেকটাই পেতে থাকবি একটা করে ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে আমাদের যে দুটো মেন জিনিস দরকার, যে ক্ষেত্রফল এবং আয়তন। ক্ষেত্রফল মানে কি না, যে সারফেসটাতে আমরা টাচ করতে পারি, যে সারফেসটা দিয়ে আমরা ধরতে পারি, হ্যাঁ না, সেটাকেই বলা হয় ক্ষেত্রফল। এবার এখানে ফুটবলটা তো নিজেই কি পুরোটাই দেখ বক্রতলেই আছে। ফুটবলে কি তুই আর কোনো তল দেখতে পাচ্ছিস? ফুটবলে কিন্তু একটাই তল রয়েছে, হ্যাঁ না। সুতরাং এই স্ফিয়ার বা আমাদের কাছে গোলক, এটা হচ্ছে একমাত্র 3D বস্তু যেটা একতল বিশিষ্ট, যার একটাই তল রয়েছে, সেটাও আবার কি তল? বক্রতল, তাই না? সেটাও কি তল? বক্রতল। তাহলে এখানে কি পাবো আমরা? সমগ্রতলের ক্ষেত্রফল পাবো না, শুধুমাত্র পাবো বেটা বক্রতলের ক্ষেত্রফল, এবং তার সাথে সাথে আয়তনটা পাবো, তাই না? তাহলে প্রথমেই আমি আসি বক্রতলের ক্ষেত্রফলে এবং আয়তন দুটোই। এই যে দেখ, ব্যাসার্ধ আমরা এটাকে সেন্টার হিসেবে কল্পনা করলাম, এটা সেন্টার বা কেন্দ্র, এটা ব্যাসার্ধ। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটাই হয়ে যায় আমাদের কাছে বক্রতলের ক্ষেত্রফল। দেখ নিচে লিখাই আছে, নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল একই। এখানে নিরেট গোলক নয়, নিরেট বলি বা আমি এখানে ফাঁপা গোলক বলি, যে কোনো গোলক, শুধুমাত্র গোলক বললেই হবে। হ্যাঁ, কি হবে না, সেম হবে। সেটা কি না, 4 পাই ইন্টু r², এত বর্গ একক। ঠিক আছে, এবার এটা কি করে আসছে দেখ, 4 পাই r²। পাই r²টা কি হয় বেটা? পাই r², এটা কার ক্ষেত্রফল তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এটা হচ্ছে, যদি আমরা এখানে একটা ধর বৃত্ত আঁকলাম, ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ যদি একই হয়, তাহলে এই যে পাই r², এটা কি দাঁড়ায় বেটা? না, এই যে বৃত্তটা আমরা এঁকেছি এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল মানে এই পুরো জায়গাটাকে বোঝাচ্ছে, এই পুরো জায়গাটাকে বোঝায়, তাই না? ক্ষেত্রফল মানে কি? এই পুরো জায়গাটাকে বোঝায়। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে জায়গাটা আছে, ধর এই ধরনের গোলাকার তোর কাছে একটা চাদর রয়েছে, গোলাকার, অর্থাৎ গোলাকার চাদর, এবং যার ব্যাসার্ধ হচ্ছে r, বা বলতে পারিস তুই যে r ব্যাসার্ধ বিশিষ্ট তোর কাছে একটা চাদর রয়েছে, বা বলতে পারিস প্লাস্টিক রয়েছে, বা বলতে পারিস একটা লেদারের টুকরো রয়েছে। ঠিক এরকম যদি তোর কাছে 4টে লেদারের টুকরো থাকে, বা 4টে নর্মাল কাপড়ের টুকরো থাকে, বা 4টে প্লাস্টিকের টুকরো থাকে সেম এরিয়া যুক্ত, তাহলে তুই বানিয়ে ফেলতে পারবি একটা স্ফিয়ার। কি বানিয়ে ফেলতে পারবি? একটা স্ফিয়ার বানিয়ে ফেলতে পারবি, যার ব্যাসার্ধ হবে ওই r এককেই। ঠিক আছে, অর্থাৎ এই জন্য দেখ পাই কি, a = 4 পাই r², অর্থাৎ 4টে ওই সেম r ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমরা বৃত্ত নিই, তাদের ক্ষেত্রফলকে যোগ করে দিই, তাহলে পেয়ে যাব আমরা কার ক্ষেত্রফল? এই যে গোলকটি আছে তার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল। এটাই হচ্ছে কি এর এক্সপেরিমেন্ট, বা বলতে পারিস তুই এই যে এরিয়া হচ্ছে এটা, এবং ভলিউম, আয়তন মানে কি ভলিউম মানে কি, যদি নিরেট হয় তাহলে এর ভেতরে কতটা ওই যে পদার্থ দ্বারা তৈরি গোলকটা সেটা কতটা রয়েছে, বা যে উপাদান দ্বারা তৈরি এই গোলকটি সেটা কতটা পরিমাণ রয়েছে, কতটা ধাতু রয়েছে গোলকের মধ্যে, বা গোলকটা যদি ফাঁপা হয় তাহলে এর মধ্যে আমরা কতখানি পদার্থ রাখতে পারবো, সেটাকেই বলা হয় আয়তন। আয়তনের ফর্মুলাটা কি? আয়তন হয়ে যাবে এটা 4/3 পাই r³, এত ঘন একক, এত ঘন একক। ঠিক আছে, এই যে ভলিউম বল বা এরিয়া গোলকের জন্য খুব ইজিলি আমরা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের সাহায্যে করে ফেলি, যেগুলো তোদের সিলেবাসে নেই। ক্লাস 11 যখন উঠবি, 12 যখন উঠবি, তখন তোরা এগুলোর যে কিভাবে আসছে সেগুলো পেয়ে যাবি, অর্থাৎ ডেরিভেশনটা পেয়ে যাবি, যদিও ডেরিভেশনের কোনো দরকার নেই। এই দুটো জিনিস তোদেরকে একটু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে?
তাহলে সিম্পল যদি গোলক বলে তাহলে আমাদের কোনো দেখতে পেলাম আমরা, আমাদের কোনো অসুবিধা হলো না। তাহলে অসুবিধাটা কখন হয়? দেখ কখন হয়, অসুবিধাগুলো শুরু হয় বেটা এই অর্ধগোলকের থেকে। কারণ অর্ধগোলকের ক্ষেত্রে দেখ, অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আলাদা। অর্ধগোলক মানে কি, অর্ধেকটা গোলক থাকবে, তাই না? মানে অর্থাৎ ওই যে বললাম তোকে, একটা ফুটবল আছে বা নর্মাল বল আছে, তুই কি করলি, তোর একদিন মনে হলো আচ্ছা যে ছোট ছোট বলগুলো দেখবি যেগুলো সেই জাম্প করে না, সেই বলগুলো আমাদের বাড়িতে তো প্রত্যেকের কাছেই থাকে। এমনিতে যারা মানে ছেলে তাদের কাছে তো, তোরা তো পড়ছিস, মানে পড়ার সাথে সাথে ধর ক্রিকেটও খেলতে যাস, তো বল তোদের কাছে কোনো ম্যাটারই নয়, এই জন্য বলটা আমি বারবার এক্সাম্পল দিচ্ছি। বাট মেয়েদের কাছেও বলছি, অনেক মেয়ের কাছেও কিন্তু এগুলো থাকে, হ্যাঁ না, যে ছোটো ছোটো বলগুলো, সেই পিং পং বল যেগুলোকে বলে, সেই পিং পং বল ধর তুই কি, পিং পং বলটা কিন্তু সলিড হয়, মানে নিরেট, তুই ধর কেটে ফেললি, ঠিক আছে, তুই কেটে দিলি ওই বলটা ঠিক মাঝ বরাবর, ওখানে দেখবি ওই মিডিল বরাবর, অর্থাৎ ওই বলয় বরাবর, বলয়টা কি বরাবর থাকে, ঠিক মাঝখান বরাবর বলয় থাকে, ওই একটা না একটা দেখবি দাগ দেওয়া থাকে, তো তুই সেই দাগ বরাবর যদি কাটিস, ওই বলয়টাতে দাগ দেওয়া থাকবে বলটার মধ্যে, সেই বরাবর যদি তুই কেটে দিস তাহলে তুই দুটো টুকরো পেয়ে যাবি, অর্থাৎ দুটো কি পাবি, অর্ধগোলক পেয়ে যাবে। ওগুলোকে অর্ধবৃত্ত বলবো না, ওগুলো হবে অর্ধগোলক, ঠিক আছে? যেই অর্ধগোলক হলো, দেখতে দেখ এরকমের হবে ব্যাপারটা, অর্থাৎ এই যে একে আমরা কি করলাম, ডিভাইডেড বাই 2 করলাম, তাই তো, মাঝখান বরাবর ঠিক করে কি করলাম, কেটে ফেললাম, খ্যাচ করে কেটে দিয়েছি। খ্যাচ করে কেটে দেওয়ার ফলে কি তৈরি হয়ে গেছে, এই রকমের পরিণত হয়ে গেছে। এবার ভাবিস না, বলবি যে ম্যাম কালারটাও চেঞ্জ হয়ে গেল, না না না, এখানে আমরা একে এইভাবে গোলককে এই কালার দ্বারা ডিফাইন করা আছে, আর অর্ধগোলককে পিঙ্ক কালার দ্বারা ডিফাইন করা আছে, এটুকুই, কালার চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? আর তোরা যদি ভাবিস যে বলটাই কাটার পর বলটারও কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে না, কোনো কিছুরই চেঞ্জ হবে না, শুধুমাত্র কি হবে, আমার পিপিটিতেই কালার চেঞ্জ হবে। তো একে বাই 2 করলে এটা দেখতে এরকম হবে, এবং তখন ধর এটাই পিংপং বলটা, হ্যাঁ না, সেই পিংপং বলের ওপরের এটা হবে কেন্দ্র, একদম মিডল পয়েন্টটা কেন্দ্র, আর এই হলো আমাদের কাছে ব্যাসার্ধ আর, যেরকম ছবিতে দেখতে পাচ্ছিস, এটা এখানেও ব্যাসার্ধ আর থাকবে, এটা আর হবে, এবং তার সাথে সাথে এই নিচের এই ব্যাসার্ধটাও কি হবে বেটা, স্মল আরই হবে, ঠিক আছে? তাহলে প্রথম কথা দেখ কি হলো, আয়তনটা পুরোপুরি ভাগ হয়ে গেল, আর ওর আগে পেয়েছিলাম কি বক্রতলের ক্ষেত্রফল, সেটাও ভাগ হয়ে গেল, অর্থাৎ আয়তন এটা ছিল কি আমাদের কাছে ভি ছিল, এক্ষেত্রে ভিটা ছিল 4/3 পাই আর কিউব, হ্যাঁ, তো যখনই অর্ধগোলক হয়ে যাচ্ছে তখন কি হবে, বাই 2 হয়ে যাবে, বাই 2 মানে ভিটা কত হবে, আয়তন 4/3টা 2/3 হয়ে যাবে, 2/3 পাই আর কিউব ঘন একক। ইউনিটগুলো কেউ দিতে কিন্তু ভুলিস না। আচ্ছা, এবার বক্রতলের ক্ষেত্রফলে আসে, এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে, সেম ভাবে, বক্রতল মানে কি, জাস্ট এই ওপরের তলটা, এই তলটা, তাই না? তো এই বরাবর দেখ, এই বরাবর যদি আমরা এটাকে কেটে দিই, এই যে দেখ এটা দ্বারা কাটা হয়েছে, ঠিক আছে, এই পাতটা দ্বারা কাটা হয়েছে, এই বরাবর যদি কেটে দিই তাহলে অবশ্যই এই পুরোটার যদি থাকে 4 পাই আর স্কোয়ার, তাহলে ওপরেরটা হবে 2 পাই আর স্কোয়ার, নিচেরটা 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ 2 দ্বারা ভাগ হবে, 2 দ্বারা ভাগ হবে, কার্ভ সারফেস এরিয়া হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার এত বর্গ একক, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পেলাম আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে গেল বেটা, না প্রথমে যে গোলকটা ছিল ঠিক তার অর্ধেক হয়ে গেল, দুটোই। কিন্তু যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে তখন কি হবে, আচ্ছা দেখ এর মধ্যে আমরা একটাই তল দেখতে পেয়েছিলাম, তুই যখন ওই পিংপং বলটাকে কেটে দিয়েছিস, হ্যাঁ, তখন তুই কি দেখতে পাচ্ছিস, অবশ্যই এই একটা তল বক্রতল যেটার ক্ষেত্রফল আমরা বার করলাম সেটা দেখতে পাচ্ছি, এটা ছাড়াও দেখ ওপরের এই তলটা দেখতে পাচ্ছি, হ্যাঁ না, এই তলটা, এই তলটা কিভাবে আর একটু তোদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই, এই যে দেখ পিঙ্ক কালারের কার্ভ সারফেসটা প্লাস তার সাথে এই ওপরের ঢাকনাটা, ওপরের ঢাকনাটা কি রকমের তল, ওটা কি বক্রাকার নয় তো, ওটা একদম দেখ সমতল, হ্যাঁ না? সুতরাং যখন গোলক থেকে অর্ধগোলক হয়ে যাচ্ছে, তাও আবার নিরেট অর্ধগোলক, তখন আমরা পেয়ে যাচ্ছি দুটো তল, হ্যাঁ না, একটা নিরেট অর্ধগোলকের দুটো তল পাচ্ছি, একটি পেয়ে গেলাম বক্রতল এবং অপরটা হচ্ছে কি সমতল, ঠিক আছে? এই যে সমতল ভিত্তি, একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল হলো ওপরটার তো সেই সেম হবে, ব্যাসার্ধ স্মল আর হবে, এর পেলাম আমরা 2 পাই আর স্কোয়ার, জাস্ট আগেরটাতেই পেলাম 2 পাই আর স্কোয়ার বর্গ একক হয়। এবার এই দুটো মিলিয়ে তবে তো তৈরি হচ্ছে আমাদের কাছে এই স্ফিয়ার, হাফ স্ফিয়ারটা বা হেমিস্ফিয়ার বলা হয় এটাকে, হাফ স্ফিয়ার নয় হেমিস্ফিয়ার, এটা তৈরি হচ্ছে, হ্যাঁ না?
তো দেখ এই যে এটা তৈরি হলো দুটো নিয়ে, তাহলে এই দুজনের ক্ষেত্রফল দুটো পিঙ্ক, দেখ এই পিঙ্ক প্লাস এখানে ওপরটাকে খুলে আমি সাইডে রেখেছি, এই দুটো যোগ করলে তবে এটা পাবো। তাহলে এই দুজনের ক্ষেত্রফল কি হবে সমগ্রতলের, এটা 2πr², আর এর হচ্ছে কি ওপরটা বৃত্তাকার, এটা বৃত্তের অংশ, বৃত্তের ক্ষেত্রফল হয় πr², সুতরাং 2πr² প্লাস πr² মিলে হয়ে যাবে 3πr²। এটা হবে নিরেট অর্ধগোলকের জন্য সমগ্রতলের ক্ষেত্রফল। কার জন্য? এটা কিন্তু নিরেটের জন্য চলছে, ঠিক আছে। কি লিখবো আমি এখানে একটু লিখে দিই, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের, নিরেটের জন্য আমরা এটা পেলাম। আর এর আগেরটা তো আমরা কি করেছি, এটা তো নিরেট হোক বা যাই হোক, এটা নিরেট হলেও এই যে এই জায়গায় যেটা করলাম আমরা, নিরেট হোক বা ফাঁপা হোক দুটোর জন্যই হবে। তার কারণ হচ্ছে দেখ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি বক্রতলের ক্ষেত্রফল লিখেছি, তাই না? আমরা এখানে সমগ্রতলটা দেখাইনি, তো বক্রতলের ক্ষেত্রফল সে নিরেট হোক বা ফাঁপা হোক দুটোর জন্যই সেম হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা পয়েন্ট তোকে লিখে দিই, কি লিখবো বলতো, যে গোলক হলো একমাত্র একতল বিশিষ্ট ঘনবস্তু, ঠিক আছে। আর নিরেট অর্ধগোলকের জন্য কি পেলাম বেটা, কটা তল? নিরেট অর্ধগোলকের দুটি তল, একটি সমতল ও অপরটি বক্রতল, ঠিক আছে, ওকে। এগুলো পয়েন্ট আউট করে নেবি, কারণ এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। আচ্ছা, এবার আসবো, যেরকম তোরা দেখ পড়েছিলি না সিলিন্ডারের ক্ষেত্রে, যে একটা সিলিন্ডার রয়েছে বা চোঙ রয়েছে যার বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ রয়েছে, ঠিক সেরকম এক্ষেত্রেও তো হতে পারে। ধর একটা গোলক রয়েছে, ঠিক আছে, গোলকটা হাফ মানে ধর ফাঁপা গোলক, বাট তার বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তার জন্য বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ সেটা সিলিন্ডারের জন্য হোক বা আমাদের স্ফিয়ার বা গোলকের জন্য হোক না কেন, এই যে এটা এই জায়গাটা এটা সবার জন্য কাজে লাগে, তাই না? কারণ দেখ চোঙের জন্য আমাদের বেস যেটা, সেই বেসগুলো বা ভূমিগুলো কি হয়, বর্গাকার হয়, এবং সেখানে আমাদের দরকার পড়ে কি রকমের, দেখ এই রকমের একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ না? যদি মুখটার দিকে কল্পনা করি, সেই মুখটা কি রকমের হবে, ঠিক এই রকমের হবে। যেহেতু আমরা 3D তে ড্র করছি, সেই জন্য আমরা এই রকম আঁকতে পারি না। আমাদের আঁকতে কি রকমের হয় বেটা, আমাদের আঁকতে এই রকমের হয়, মুখটা এরকমের আঁকতে হয়। এটা কেন আঁকতে হচ্ছে, এটা 3Dর জন্য আঁকতে হচ্ছে, হ্যাঁ কি না? দেখ এই ধরনের আঁকতে হয়। এটা কিসে আমরা আঁকি, 3D তে, হ্যাঁ। আর এই রকমের আমরা এঁকে ফেলতাম 2D তে। বাট একটা দিক তো দেখতে এরকমই হবে, হ্যাঁ কি না? একটা দিক দেখতে এরকমই হবে, বাট আমরা আঁকবো এইরকম ভাবে। যখন তুই ছবি আঁকবি তখন এরকমই আঁকবো। এইরকম মানে কিন্তু এটা দেখ, ঠিক আছে। এখানে দুটো ব্যাসার্ধ, এক হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ, একটা ভেতরের ব্যাসার্ধ। যেটা বাইরের ব্যাসার্ধ অবশ্যই বলা হবে বহির্ব্যাসার্ধ, যেটা ভেতরের দিকের ব্যাসার্ধ অবশ্যই বলা হবে কি অন্তর্ব্যাসার্ধ, হ্যাঁ না? তো ওটাই বাইরের দিকের যে ব্যাসার্ধটা আছে, দেখ বহির্ব্যাসার্ধ আউটার রেডিয়াস, এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করতে পারি অথবা স্মল r1 দ্বারা ডিনোট করতে পারি, ঠিক আছে। এখানে ক্যাপিটাল আর দিয়ে করা রয়েছে, তাই আমরা ক্যাপিটাল আর দিয়ে করব।
আচ্ছা, আর এই যে দেখ ভেতরেরটা কি হবে, এটা হবে স্মল আর, এই ব্যাসার্ধটা এটাকে কি বলা হয় বেটা, অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধটা এই পাশে লেখা আছে, যদিও এই পাশে দেখ লেখা আছে ইনার রেডিয়াস, অন্তর্ব্যাসার্ধ সেটা হচ্ছে ভেতরেরটা, ঠিক আছে। এবার দেখ আমাদের কি পড়ে, এই রকমের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে দেখ এই স্পেসটা দেখতে পাচ্ছিস, এটা আমরা ক্লাস 9-এ করেছিলাম বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখানেও যখন আমরা ক্ষেত্রফল বার করব তখন এই পোরশনটা দরকার পড়বে যদি এই জায়গাতে কোনো পাত থাকে। অবশ্যই যদি পাত দ্বারা তৈরি হয় তো এই জায়গাটা আমাদের প্রয়োজন পড়বে, হ্যাঁ কি না পড়বে। তাহলে এর ক্ষেত্রফল কি হয় এবং এটা কতটা পুরু, আমরা কোন হিসাব থেকে দেখি কতটা পুরু সেটা কিভাবে পাওয়া যায়, যে কতটা চওড়া কতটা মোটা সেটা পাওয়া যায় কিনা বাইরের যে রেডিয়াস আছে বহির ব্যাসার্ধ সেখান থেকে ভেতরের ব্যাসার্ধটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাহলে হয়ে যাবে যে কতটা পুরু সেটা। বাট এর যদি ক্ষেত্রফল বলে তাহলে ক্ষেত্রফল কি হবে, এই জায়গার ক্ষেত্রফল, এই জায়গার ক্ষেত্রফল দেখ হবে এই রয়েছে আমাদের কাছে বড় বৃত্তটা, ঠিক। এই বড় বৃত্তের ক্ষেত্রফল কোনটাই, পুরোটাই ভেতরটা। এখান থেকে যদি আমরা এই ভেতরের দিকের যে ছোট বৃত্তটা রয়েছে তার ক্ষেত্রফলকে যদি মাইনাস করে দিই, বাদ দিয়ে দিই, এর ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে ডিলিট, এটা ডিলিট, এটা যদি ডিলিট হয় তাহলে অবশ্যই এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কি পেয়ে যাব আমরা, এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, হ্যাঁ কি না, রাইট। তো এই জিনিসটাই আমাদের কিন্তু দরকার পড়ে, তাহলে লিখে নে ক্ষেত্রফল কি হবে না, বড়টা কে, বড় হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার এত বর্গ একক। এটাকেই বলা হয় বেটা, পাই কমন নিয়ে নে, হবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এত বর্গ একক, ঠিক আছে গেল। এটাই এবার আমাদের কাজে লাগবে, এই সেম জিনিস আমাদের কাজে লেগেছিল চোঙে, এখানেও কাজে লাগবে, স্ফিয়ারও কাজে লাগবে। দেখ দেখ এই হচ্ছে আমাদের কাছে কি না স্ফিয়ার বা গোলক। এই গোলকটা কি রকমের গোলক, এখানে দেখ কি রয়েছে, এক হচ্ছে এই বাইরের দিকের একটা গোলক দেখতে পাচ্ছি আমরা, আর এই ভেতরের দিকের একটা গোলক। আর এই যে ভেতরের এই পোরশনটা, এই জায়গাটা হচ্ছে কিন্তু ফাঁপা বা ফাঁকা বলতে পারিস, ঠিক আছে। বাট ম্যাথমেটিক্যালি আমরা কি লিখবো এটাকে, ওহো হো সরি, এটাকে কি বলবো, এই জায়গাটা হচ্ছে বেটা ফাঁপা, এবং লেখাও আছে ফাঁপা অর্ধগোলক, কারেক্ট। তাহলে ফাঁপা মানে কোন জায়গাটা, এই জায়গাটাতে ফাঁপা। এবং দেখ এই হচ্ছে আমাদের কাছে সেন্টার, সেন্টার থেকে ক্যাপিটাল আর মানেই দেখলাম আমরা যে বহির্ব্যাসার্ধ, স্মল আর মানে অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। এবার ফার্স্ট এখানে তোরা যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে কি উপাদানের আয়তন। উপাদান মানে কি, মানে হচ্ছে যে উপাদান দ্বারা এই অর্ধগোলকটি তৈরি তার আয়তন চাই, হ্যাঁ না, মানে কতটা আছে কতটা পরিমাণে আছে সেটা জানতে চাই। এবার তোর একটা জিনিস দেখ, যদি এই ধরনের হয়, এই মিডিলটা কি, এটা তো ফাঁপা, এই জায়গাতে কোনো রকমের কোনো পদার্থ কোনো রকমের কোনো উপাদান নেই, যদি না থাকে তাহলে কোন জায়গাটাতে আছে, সিম্পল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আছে, হ্যাঁ কি না, দেখতে পাচ্ছিস তো, হ্যাঁ এই জায়গাতে আছে, এই জায়গাতে উপাদানে একদম পরিপূর্ণ, শুধু আছেই নয় একদম পরিপূর্ণ উপাদানে। তাহলে এর আয়তনটা বার করতে হলে আমাদের কি করতে হবে, কি করতে হবে এর আয়তন বার করতে গেলে, অবশ্যই প্রথমে এই যে বড় অর্ধগোলকটা আছে, হ্যাঁ তার আয়তন বার করে, এটা হচ্ছে ছোট অর্ধগোলক ধর, ঠিক আছে, ছোট অর্ধগোলকের আয়তনটাকে বার করে নিতে হবে, বার করতে হবে মানে বাদ দিতে হবে অর্ধগোলক, অর্থাৎ দুটো অর্ধগোলক এখানে পাচ্ছি তাই না, এক হচ্ছে বাইরের দিকের একটা অর্ধগোলক এবং একটা ভেতরের অর্ধগোলক, দুটো অর্ধগোলক পাচ্ছি বেটা এখানে। কি পাচ্ছি এখানে, এটাকে বলা হবে বাইরের অর্ধগোলক, ঠিক আছে, আর এটাকে বলবো
ভেতরের অর্ধগোলক, ঠিক আছে। তাহলে বাইরের অর্ধগোলকের আয়তন, আমরা অর্ধগোলকের আয়তন মানেই জানি কি বেটা, না এর আয়তন, এর ভলিউম ধর V1 নাম দিলাম, V1 এর ভলিউম V1 কি হবে বেটা, 2/3 পাই ক্যাপিটাল R কিউব, হ্যাঁ না, ইউনিট লিখে নিবি ঘন একক। আর এর কি হবে, এর V2 যদি আমরা নাম দিই তাহলে হবে 2/3 পাই স্মল r কিউব, পেলাম। এবার এর আয়তন যদি বলে যে এর মধ্যে এই যে উপাদানের আয়তন, এখানে কতটা পরিমাণ পদার্থ রয়েছে যেটা তোদেরকে দেখালাম, এই যে যেটা গ্রিন 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 হয়ে আছে, তার আয়তন হয়ে যাবে, অর্থাৎ এখানে ধর V ইকুয়াল টু ধর V, তাহলে V ইকুয়াল টু হয়ে যাবে V1 মাইনাস V2, অর্থাৎ 2/3 পাই ক্যাপিটাল R কিউব মাইনাস 2/3 পাই স্মল r কিউব, এত ঘন একক হবে, তাই তো। এবার এখান থেকে 2/3 পাই কমন নেওয়া আছে, ক্যাপিটাল R কিউব মাইনাস স্মল r কিউব এত ঘন একক। যদি তোদের ফর্মুলা এইভাবে ডিরেক্টলি মনে রাখতে অসুবিধা হয় তাহলে মনে রাখবি যে বড় যে অর্ধগোলক রয়েছে, বড় অর্ধগোলকের আয়তন বা বাইরের অর্ধগোলকের আয়তন মাইনাস ভেতরের অর্ধগোলকের আয়তন, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবি, লিখতে হবে না, মাথায় ঢুকিয়ে নিবি, ঠিক আছে। এবার নিজের মনে মনে ভাববি যে বাইরেরটার ক্ষেত্রফল কি হবে, আয়তন কি হবে, অবভিয়াসলি 2/3 পাই R কিউব ক্যাপিটাল R কিউব, আর ভেতরটার কি হবে, এখানে হবে 2/3 পাই এর যা ব্যাসার্ধ তার কিউব, বাস হয়ে গেল, আয়তন আমরা পেয়ে গেলাম। এবার এর যদি ক্ষেত্রফল বলে তাহলে আমরা কি পাবো, দেখ এর ক্ষেত্রফল মানে কটা ক্ষেত্রফল হচ্ছে সেটা দেখতে হবে, কতগুলো তল হচ্ছে সেটা দেখতে হবে, সেই তলগুলোর ক্ষেত্রফল। দেখ কতগুলো তল আছে, এক হচ্ছে এই বাইরেটার তল, ঠিক, যেহেতু ফাঁপা বলে দেওয়া আছে তাহলে বাইরের যে দেখ এই যে বাটিটা আছে, বাটি ধরে নে এটা একটা, তাহলে বাইরেটার আয়তন হবে, প্লাস যেহেতু এটা চওড়া রয়েছে, এই জায়গাটা চওড়া না, এই জায়গায় পাত রয়েছে, তাহলে এর ক্ষেত্রফল হবে, প্লাস এর ভেতরে যদি আমরা হাত ঢুকিয়ে দিই, অর্থাৎ এই যে দেখ ভেতরের ছোটটা, তার ক্ষেত্রফলটাও হবে। এবার তার ক্ষেত্রফলটা বাইরের দিকে নয়, মানে ভেতরের দিকে আমরা পাবো, এই তিনজনের ক্ষেত্রফল যোগ হবে, এটা বৃত্তাকার রিং হয়ে গেল। বৃত্তাকার রিং যদি হয় তাহলে কি আসবে, দেখ একটু আগেই আমরা করলাম পাই r স্কয়ার মাইনাস পাই স্মল r স্কয়ার ইকুয়াল টু দিস। আচ্ছা এত ইংরেজি মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা পেলাম, প্লাস ভেতরে যে বক্রতল আছে তার ক্ষেত্রফল মানে কি আসবে, দেখ 2 পাই r স্কয়ার স্মল r স্কয়ার, কারণ ভেতরটাতে কি রয়েছে, ভেতরে রয়েছে অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ ক্যাপিটাল R, সেই জন্য বাইরের দিকের বক্রতল কি হবে 2 পাই r স্কয়ার। এদেরকে সবাইকে যোগ করে দিলে দাঁড়াবে, দেখ এই যে এটা টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই স্মল r স্কয়ার প্লাস পাই ইন্টু ক্যাপিটাল R স্কয়ার মাইনাস স্মল r স্কয়ার। এটা যখন নোটসটা পাবি তখন পুরোপুরি দেখতে পেয়ে যাবি, অর্থাৎ এই তিনজন, এই যে দেখ এই তিনটে আছে না, যে এটা পেলাম, এটা আর এটা, টোটাল সারফেস এরিয়া মানে তিনজনকে যোগ করে দিবি। আর যদি বলে বক্রতলের ক্ষেত্রফল তখন আমরা এই দুটো বক্রতলকে যোগ করব, ঠিক আছে, হলো। কার সারফেস এরিয়া বললে এই দুজনকে শুধু অ্যাড করবি, কারণ এগুলো হচ্ছে বক্রতল আর এটা কিন্তু বক্রতল নয়, এটা সমতল, ওপরের দিকটা বৃত্তাকার রিং এর ওপরটা কিন্তু সমতল, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম, ঠিক আছে, সেগুলোর দেখ না, এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম সেগুলোর থেকে আর একটা জিনিস বলতে হবে, আর একটা জিনিস তোদেরকে বলছি, ধর যদি একটা ফাঁপা বলে দেওয়া থাকে, জাস্ট ফাঁপা গোলক, এটা কি রকমের না, ফাঁপা গোলক বাট
এখানে বলে দেওয়া আছে যে যার বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ও অন্তর ব্যাসার্ধ স্মল আর। ঠিক আছে, এই যে কেসটা, অর্থাৎ দেখ এই এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, ওকে। এটা দ্বারা আমরা কাজ করব। এবার বল ফাঁপা বলে দেওয়া আছে। ফাঁপা মানে কোন জায়গাটা ফাঁপা হবে? এই যে ভেতরের দিকের যে স্ফিয়ারটা দেখতে পাচ্ছি সেই ভেতরটা ফাঁপা, কিন্তু এখানের মধ্যে নিরেট কোন পোর্শনটা রয়েছে? নিরেট রয়েছে বেটা এই পোর্শনটা, মানে এখানে উপাদানে কিন্তু ভর্তি। বুঝতে পেরেছিস? এই জায়গায় আমাদের যে পদার্থ দ্বারা তৈরি গোলকটি সেই পদার্থ এখানে কিন্তু রয়েছে, পুরো ভর ভরকে হ্যায়। ঠিক আছে, তাহলে এর আয়তন বার করতে হবে। কিভাবে বলবে বলতো? বলবে এইভাবে যে গোলকটি যে উপাদানে তৈরি, এটা উপাদান বলতে পারি বা পদার্থ। ওকে, ওকে, উপাদান বা গোলকটি যে উপাদান বা পদার্থ দিয়ে তৈরি তার আয়তন। কি হবে তার আয়তন? এখানে এইটুকু পোর্শনের আয়তন বার করতে হলে কি করতে হবে? আগের মতোই এই যে ধর বড় যে এই যে এই যে বড় গোলকটি রয়েছে এর আয়তন থেকে এর আয়তনকে মাইনাস করে দিতে হবে, হ্যাঁ কি না? এর আয়তনটা মাইনাস করে দিতে হবে, তাহলেই তো একমাত্র আমরা পাবো এই যে, আর একটু কমিয়ে দিই, এই আয়তনটা দেখ আমরা পেয়ে যাব, হ্যাঁ কি না বল? পাবো বড়টার থেকে এটাকে মাইনাস করে দিলে। বা এইভাবেও ভাবতে পারিস যে ছোটটার কত, ছোটটার আয়তন এই যে এটা, ওফো ঠিক আছে, খুব বাজে হলো। এই যে দেখ, ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ না? এর আয়তন হচ্ছে, এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলেই আমরা এই জায়গার আয়তনটা পেয়ে যাব। এই যে আমাদের ইয়েলো বালা পোর্শনটা আমরা পেয়ে যাব। কি করলে পাবো? এই গোলাপিটাকে বাদ দিলে পুরোটা থেকে। দেবো না, ডাবল করা যাবে না। ঠিক আছে, তাহলে আয়তন কি হবে? বড়টার গোলক যেহেতু, আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, সেখান থেকে মাইনাস কাকে করব? 4/3 পাই স্মল আর কিউব, এত অবশ্যই হবে ঘন একক। 4/3 পাই কমন নিবি, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন একক, বাস।
ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের লাস্ট গোলকের জন্য জিনিস। এরপরে আছে বাস মাস্টার ম্যাট্রিক্স বা বলতে পারি চিট সিট। এটা তোদের আকৃতি, শেপ, এখানে আয়তন দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলক যখন হবে 4/3 পাই আর কিউব, কার্ভ সারফেস এরিয়া হবে 4 পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়াও এটাই। আচ্ছা, যদি অর্ধগোলক হয় তাহলে কি আছে, 2/3 পাই আর কিউব, কার্ভ সারফেস এরিয়া হবে 2 পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া হবে 3 পাই আর স্কোয়ার। এখানে আমি লিখে দিই অর্ধগোলকের কাছে যে নিরেট অর্ধগোলক, হ্যাঁ। আর যদি ফাঁপা অর্ধগোলক যদি হতো বেটা, ফাঁপা অর্ধগোলকের জন্য আয়তন এটাই হতো, কার্ভ সারফেস এটাই হতো, এবং টোটাল সারফেসটাও হতো কি না 2 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? তারপর ফাঁপা গোলক যদি হয়, ভিটা হচ্ছে 4/3 পাই ইন্টু এটা যেটা দেখলাম আমরা, কার্ভ সারফেস এরিয়া বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া দেখ এটা দেওয়া আছে যে 4 পাই আর স্কোয়ার প্লাস দিস, বা টোটাল সারফেস এরিয়া যদি বার করতে হয় তার মানে তোকে ভেতরের দিকে হাত দিতে হবে, হ্যাঁ কি না, সেটা কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে। এই যে এটা কোশ্চেনের ওপর নির্ভর করবে। মানে এর ক্ষেত্রে কি হয় না, ধর আমাকে বললো একটা গোলক আছে ফাঁপা, এবার বললো দেখ যে এর ভেতরটাতে এর বাইরেটাতে রং করতে কত খরচ হবে, সেটা একটা কোশ্চেন আসতে পারে। আবার আসতে পারে ধর কোথাও ওপরে কোথাও ফুটো করা আছে, কোথাও যদি ফুটো না থাকে তাহলে আমরা ভেতরটা পাবো না, তো সেই জন্য আমি লিখে রাখলাম যে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। অথবা দুটো রকমেরই হতে পারে, টোটাল সারফেস এরিয়াতে আমরা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ারকেও বলতে পারি, এই দুটোকেই আমরা জুড়ে দিতে পারি। ঠিক আছে, যদিও এই পোর্শনটা খুব একটা আসে না এক্ষেত্রে। এই যে ফাঁপা গোলক তার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আয়তনটা। নেক্সট, ফাঁপা অর্ধগোলক যদি হয় অবশ্যই ভলিউম বা আয়তন হবে এটা। কার্ভ সারফেস এরিয়া, ওই যে বললাম বক্রতলের ক্ষেত্রফলে দুটো যোগ হয়ে যাবে, আর টোটাল সারফেস এরিয়াতে তিনজনই যোগ হয়ে যাবে, হয়ে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের কাছে স্ফিয়ার। এবার আসছি লম্ব বৃত্তাকার শঙ্কুতে। ঠিক আছে, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু কিভাবে তৈরি হয়, আমরা আমাদের বইয়েও পড়েছি। একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে, কেন এই নামটা হয়েছে রাইট সার্কুলার কোণ, যেরকম যখন আমরা সিলিন্ডার পড়েছি তখন বলেছিলাম, ও তোদেরকে করানো হয়নি না, ফার্স্ট সেমিটিভের যে ম্যারাথন ক্লাস ছিল তখন আমি বলেছিলাম যে কেন বলছি আমরা রাইট সার্কুলার সিলিন্ডার, সেটার একটা যেরকম কারণ ছিল, এখানেও কারণ আছে কেন আমি রাইট সার্কুলার কোণ বলছি। দেখ, সার্কুলার মানে অবশ্যই এটা কি হবে, বেস হবে সার্কুলার, বেস হবে কি বেটা, সার্কুলার হবে, অর্থাৎ ভূমিটা হবে সার্কুলার। দেখতেই পাচ্ছিস এই যে ভূমি, এই হচ্ছে ভূমিটা কিন্তু সার্কুলার বা বৃত্তাকার। যেহেতু আমরা এখানে ড্র করছি এইভাবে, মানে 2D বস্তুর ওপর, সেই জন্য আমাকে এইভাবেই আঁকতে হবে। নেক্সট, রাইট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে দেখ এখানে এটা আমরা কিভাবে পেয়েছি, এটা পেয়েছি আমাদের কাছে ছিল এই ধরনের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আইদার লম্ব অথবা ভূমি দুটোর মধ্যে যে কোনো একটাকে অক্ষ ধরে এটাকে চারপাশে ঘুরিয়ে দে একবার, চারপাশে যখনই ঘুরিয়ে দিবি তখন এই রকমের একটা দেখতে পাবো বস্তু। এবার এই যে ডান্ডাটা রয়েছে এটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, এটাকে বাড়িয়ে দিস না, এটাকে না বাড়িয়ে ধর, মানে আমরা বাড়াচ্ছি না বাড়ালে কি হবে, এটা হবে ওপরটা শীর্ষবিন্দু, আর এই হচ্ছে কি আমাদের কাছে একটা পয়েন্ট। এই যে পয়েন্টটা যেখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজে ছিল একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু আর এটা দেখ নিচে কি তৈরি হয়ে গেল, বেসটা বৃত্তাকার বেস তৈরি হয়ে গেছে। এবার এই শীর্ষবিন্দুর সাথে যদি এই পয়েন্টটাকে যোগ করে দিই তাহলে নিচে যে বেসটা তৈরি হয়েছে, যে ভূমিটা তৈরি হয়েছে, সেই ভূমিটা আছে বৃত্তাকার, এবং এই ডিস্টেন্সটা হয়ে যাবে কি না সেই বৃত্তাকার যে ভূমি আছে তার ব্যাসার্ধ, যেটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করে থাকি। এবং যে অক্ষটা ধরে আমরা ঘোরাচ্ছিলাম সেই অক্ষটার এই যে দুটো প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুটাকে নিলে এটা কি পেয়ে যাব, আমরা এইচ পেয়ে যাব। কি পাবো এখানে, এইচ, বা এটাকে বলবো আমরা উচ্চতা বলবো। এখানে দেখ এই পয়েন্টটা রয়েছে এবং এই পয়েন্টটা রয়েছে, এটা কি হয়ে যাচ্ছে, উচ্চতা। এখানে সমকোণী ত্রিভুজ কোণটা যদি আমি এর নাম ও দিয়ে দিই বেটা, এখানে নাম এ এবং এটার নাম বি দিই, তাহলে এ ও বি হবে সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কি 90 ডিগ্রি মানে সমকোণ, সমকোণ মানে কি রাইট অ্যাঙ্গেল, সেই জন্য কথাটা এসছে আবার রাইট আছে মানে সেখানে 90 ডিগ্রি কোণ কিন্তু ঢুকে থাকবে ম্যাথসের জন্য। হ্যাঁ, এবার দেখ এখানে আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজটাকে, এই যে
চিহ্নগুলো দেখতে পাচ্ছি, সেটা মানে হচ্ছে কি না একে ধরে আমরা ঘুরিয়ে দিচ্ছি, ঘোরানোর ফলে এটা পাচ্ছি। এবং এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট যেটা অতিভুজ ছিল অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজটার, সেটা যখন তৈরি হয়ে যাবে এটা শঙ্কু, দ্যাট টাইম কিসে পরিণত হবে, এটা তির্যক উচ্চতায় পরিণত হয়। এটাকে তখন অতিভুজ বলি না, কি বলি, তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। কি বলা হয়, স্ল্যান্ট হাইট বলা হয় বা তির্যক উচ্চতা। সেই জন্য এটাকে এল দ্বারা ডিনোট করি। এখানে আমরা বইও দেখেছি বা সব জায়গাতে, তুই যদি সিবিএসসির বই দেখিস, এনসিইআরটি দেখিস, সবেতেই কিন্তু কি রয়েছে, এল দ্বারা ডিনোট করে থাকি, এটা এইচ দ্বারা এবং এটাকে স্মল আর দ্বারা। ঠিক আছে, দেখ ব্যাসার্ধ স্মল আর, উচ্চতা হচ্ছে এইচ এবং হেলানো উচ্চতা বা এটা তির্যক উচ্চতা। ঠিক আছে, তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট হচ্ছে কি এল। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বেটা, তাহলে এখানে পিথাগোরাস দাদু কেন বাদ যাবে, হ্যাঁ না? তাই পিথাগোরাসের এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে এইচ স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার ইকাল টু এল স্কোয়ার বা এল স্কোয়ার ইকাল টু দিস। এটা কি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি। বাট কেন লিখছি এটা? এটা লিখছি এই কারণে যে তোর কাছে ধর একটা মানে শঙ্কু আকৃতির কিছু রয়েছে, তাতে বরের টোপর হতে পারে, আইসক্রিম হতে পারে, ওই যে মজাদার আইসক্রিম আমরা শুরুতেই দেখেছিলাম, সেরকম হতে পারে। যাই হোক না কেন, যদি যে কোনো দুটো জিনিসের দুটোর মান যদি জানা থাকে, আইদার এইচ অথবা আর অথবা এল, এই তিনটের মধ্যে যে কোনো দুজনের মান যদি আমরা জানি, তাহলে আমরা অপরজনের মানটা ফাইন্ড আউট করতে পারি। এটাই আমাদের কাজে লাগে, হ্যাঁ না? তো এর জন্য আমাদের পড়তে হবে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া যখন আমরা বার করছিলাম, তখন কি করা হয়েছে দেখ, যেহেতু বক্রতল, সেই জন্য বক্রতলটাকে কেটে দেওয়া হয়েছে। বক্রতলকে আমরা কি করেছি, কেটেছি। যদি এরকম ধর বরের টোপর বা তোরা একটা ঠোঙা বানিয়ে নিবি, ঠিক আছে, একটা ঠোঙা বানিয়ে নিবি। হ্যাঁ, ঠোঙাটা এমনভাবে বানাবি যেন এটা রাইট সার্কুলার কোণ হয়। বা যদি এভাবে বানাতে না পারিস, তাহলে আমি সেকেন্ডটাও বলছি যে কিভাবে করা যায়। হ্যাঁ, সেকেন্ড হবে ঠিক এর রিভার্সটা। তারপর ধর একে যদি এই বরাবর আমরা কেটে দিই কাঁচি দ্বারা যদি কেটে দিই, হ্যাঁ, এই যে একদম এইখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, এই পরিধিকেও রাখা চলবে না, যা পরিধি থাক না, পুরো পরিধি বরাবর সোজাসুজি এখান থেকে কেটে দেবো আমরা কাঁচি দ্বারা। কেটে দিয়ে যদি তুই খুলে দিস, ওটাকে খুলে দিলে কি হবে, 3D ছিল সেটা 2D তে পরিণত হয়ে যাবে, হ্যাঁ না? হ্যাঁ কি না? দাঁড়া, যেরকম ধর এটা হচ্ছে কি আমার কাছে একটা 2D বস্তু, কি এটা বর্গক্ষেত্র। একে যখনই আমি মুড়ে দিচ্ছিলাম বেটা, এর একটা কান ধরে অপর কানের সাথে জুড়ে দিচ্ছিলাম, আর একটা পা ধরে অপর পায়ের সাথে জুড়ে দিচ্ছিলাম। ঠিক আছে, তখনও কিসে পরিণত হচ্ছিল, রাইট সার্কুলার সিলিন্ডারে। দেখ, এটা রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি হচ্ছে তখন। ঠিক আছে, তাহলে আমি এইভাবেও বলতে পারি যে আমার কাছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে, আমি ওকে ভেতরটা ফাঁপা, এই বরাবর কাঁচি দ্বারা আমি কি করব, কেটে দেব, কুচকুচ 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 করে আমি কেটে দেব। ঠিক আছে, কাঁচি দ্বারা যদি আমি কেটে দিই, তাহলে সেটাকে যদি খুলি কিসে পরিণত হবে, 2D তে পরিণত হবে। অর্থাৎ আমি প্রথমে করলাম 2D থেকে 3D, তারপর আবার সেই 3Dটাকে মাঝ বরাবর কেটে আমি 2D তে পরিণত করলাম। ঠিক সেরকম তোর কাছে যদি এই ধরনের একটা অংশ থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বৃত্তের একটা অংশ, তাই তো? বৃত্তের অংশ, বৃত্তাংশ বা বৃত্তকলাই বলছি, এটা হচ্ছে কি বৃত্তকলা। এটা বৃত্তাংশ না, এটা বৃত্তকলা। বৃত্তাংশ হলে ওই অর্ধেকটা হয়, বৃত্তাংশ হবে এটা, যে এবং পরিধি দ্বারা সীমাবদ্ধ, এটা হচ্ছে বৃত্তাংশ। না, বৃত্তাংশ বলে ফেললাম, সেই জন্য আমি ক্লারিফাই করে দিচ্ছি, না এটা বৃত্তাংশ। এবার তাহলে আমার দেখ, এখান থেকে যদি বলিস যে ম্যাম এখান থেকে করে দিন, আপাতত এটা একটা টিস্যু, হ্যাঁ না? এই টিস্যুটা কিভাবে আছে, এই টিস্যুটা তো আর বৃত্তাকার নয় যে আমি একটা বৃত্তের অংশ বার করব, হ্যাঁ না? যদি বলিস কাটাকুটি করে আমি বার করতে পারি। এই বরাবর একটু গুটিয়ে নিতে হবে। আচ্ছা, এই বরাবর একটু আমাকে কেটে নিতে হবে, বুঝলি? যাই, একটা কাগজকেও তোরা বানাতে পারিস, একটা কাগজ নিবি, তারপর এটাকে ঠিক এইভাবে, মানে বৃত্তের অংশ ভাবে তোরা এটাকে এইভাবে কাটবি। ঠিক আছে, এইভাবে কেটে নিবি, এইভাবে কেটে নিবি। কাটবো আমি, এখানে কাটছি, দাঁড়া।
দাঁড়া কাটছি, সরি আমি এটা নষ্ট করছি। কাইন্ডলি আমাদের যারা স্টুডিও ইনচার্জ দেখছেন আমাকে বকা দেবেন না, ওরা দেখছে না, রেকর্ডিং হচ্ছে কিন্তু দেখছে তো যে কী করছি, আমি কাটছি, টিস্যু নষ্ট করছি, বাট ক্যা করে, এটাকে নষ্ট করা বলে না, এটা তোদেরকে শেখানোর জন্য করছি আমি, ঠিক আছে। अचानक हमला ना हो जाए, बस यही दुआ है, उम्मीद है। এই তো, এই বাবা, ঠিক আছে পরে আমি ঠিক করে দেবো, এটা দেখ আপাতত বানালাম আমি, দেখতে পাচ্ছিস তো, হয়েছে, হ্যাঁ এরকম ধরে বানিয়ে নিবি। তারপর সেমভাবে এই নিচটা কি, এটাকে যখনই আমরা বন্ধ করে দেব তখন নিচটা একটা বৃত্তে পরিণত হবে, এবং তার সাথে সাথে এরাও কিন্তু নিজেরা কি হবে, যুক্ত হয়ে যাবে, এরাও নিজেরা কিন্তু যুক্ত হবে, এই রকমের হবে। দেখ হলো, কোণ বানিয়ে ফেললাম আমরা একটা, ঠিক আছে, কোণ বানিয়ে ফেলেছি, কোণ বানিয়ে ফেললাম, অর্থাৎ ছিল আমার কাছে একটা 2D বস্তু, সেখান থেকে আমি 3D বানালাম। এবার ধর তোর কাছে 3Dটাই রয়েছে, তোকে ক্ষেত্রফল ইয়ে করতে বলেছে, বার করতে বলেছে, তুই কি করবি, তো এটা ফাঁকা আছে ভেতরটা, কাঁচি দিয়ে কুচকুচ কুচকুচ করে একদম এখান থেকে প্রান্ত অবধি কেটে দিলি, কেটে দিয়ে যখনই খুলবি তখন দেখ এইরকমের হবে বৃত্তকলা, ঠিক এর মতন, হ্যাঁ কি না, এর মতন দেখ, দেখতে হয়েছে শেপটা ঠিক এর মতন, হ্যাঁ মানছি একটু সাইডে ছোট হয়েছে বাট এক্স্যাক্টলি হয়ে গেছে। আচ্ছা এবার দেখ, যখন ও ছিল ধর এই রকমের, না না, যখন ও ছিল আমার কাছে শঙ্কু, তখন এটা ছিল তার স্ল্যান্ড হাইট, হ্যাঁ কি না, এটা ছিল স্ল্যান্ড হাইট বা তির্যক উচ্চতা, ঠিক, এটা মনে রাখবি কিন্তু। আর বেটা এই যে নিচটা আছে দেখ, এটা কি বৃত্ত, সেই বৃত্তের পরিধি, এই বাইরেটা মানে কি বৃত্তের পরিধি, ব্যাসার্ধ ছিল এর জন্য স্মল আর, এবং উচ্চতা দেখেছিলাম এইচ, আর এটা ছিল স্ল্যান্ড হাইটটা স্মল এল। যখন আমি খুলে দিচ্ছি মেরি জান, তখন এটা কি দাঁড়াচ্ছে, এটাই তো ছিল আমাদের কাছে বৃত্তের পরিধিটা, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে 2πr, আর এটা ছিল স্ল্যান্ড হাইট অর্থাৎ এল, দেখ এটা দাঁড়াচ্ছে তখন এল, আর এটা দাঁড়াচ্ছে তখন 2πr, ঠিক আছে। এবং এই যে কার্ভ সারফেস এরিয়া, এই জায়গার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে πr ইন্টু এল। এটা কোথার থেকে পাচ্ছি, সেম এর যে ক্ষেত্রফল তার যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমরা পাই, ঠিক আছে, ওকে বাস। এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এবার এর আয়তন, এর আয়তন কি হয়, আয়তন দেখ আমি শঙ্কুটাকে আঁকবো, আচ্ছা শঙ্কু, দেখ রে হো বিনোদ, ইয়ে দেখো, দেখ এঁকে ফেললাম, এই হচ্ছে ব্যাসার্ধ স্মল আর, এটা এল, একে যদি যোগ করে দিই এটা পেয়ে যাবো কি এইচ। আয়তন মানে কি, মানে এর ভেতরে যে কতটা উপাদান রয়েছে তার পরিমাণ, এর ভেতরে কতটা কি রয়েছে তার পরিমাণ, এর ভেতরে, ঠিক আছে, এর ভেতরে একদম ওপর অবধি, বুঝতে পেরেছিস। এই যে আমি হাতে করে টিস্যু দিয়ে যে ঠোঙাটা বানিয়েছিলাম, এই ঠোঙার মধ্যে আমি কি রাখতে পারবো, জল থোড়ি রাখতে পারবো, কি রাখতে পারবো, কি বলবো, এই ঠোঙার মধ্যে আমি কতটা ঝালমুড়ি রাখতে পারবো, বিকজ ঝালমুড়ি ইজ ট্রেন্ডিং নাও, ঠিক আছে। দেখ এই যে ঠোঙাটা করেছি, এর মধ্যে কতটা আমি ঝালমুড়ি রাখতে পারবো, ঠিক আছে। 10 টাকার দেবে বলতো, এইটুকুর মধ্যে 10 টাকা দেবে না 5 টাকার দেবে, কমেন্ট করে জানাতো যে এটার মধ্যে কত টাকার আমি ঝালমুড়ি পাবো, 5 টাকার পাবো নাকি 10 টাকার পাবো। আচ্ছা রেখে দিলাম এবার ঠোঙাটাকে, ঝালমুড়ির জন্য ও থাক। এবার কতটা পাবো, কত টাকায় পাবো সেটা তোরা বলবি, বাট আমি কতটা পাবো সেই আয়তনটা আমি বলে দিচ্ছি। আমার ঠোঙার উচ্চতা হচ্ছে এইচ, এবং ভূমি যেটা আছে তার ব্যাসার্ধ স্মল আর, তো আমি বলে দিচ্ছি আমি ঝালমুড়ি থাকবে 1/3 πr² এইচ, ঠিক আছে, ঘন একক। এখন বলবি ম্যাম এগুলো একটু শোনা শোনা তো লাগছে, πr² এইচ কোথায় যেন পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, হ্যাঁ চোঙেই পড়েছিলি, চোঙে পড়েছিলি তো, চোঙে পড়েছিলাম আমরা যে একটা চোঙ যদি থাকে তার উচ্চতা
এই যে চোঙ আছে তার ভূমির ব্যাসার্ধ যদি স্মল আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে এর মধ্যে কতটা ঝালমুড়ি থাকবে না, থাকবে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এর আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ। এক্ষেত্রে আমরা কি পেলাম, এর জন্য আয়তন পেলাম কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ সেম ব্যাসার্ধ এবং সেম উচ্চতা বিশিষ্ট, একই উচ্চতা বিশিষ্ট একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙের যা আয়তন হবে, একটি শঙ্কুর আয়তন হবে তার 1/3 অংশ, 1/3, তাই না? এবার যদি ধর এর আয়তনটাকে আমরা V1 বলি, এর আয়তনটাকে যদি V2 বলি, তাহলে কি পাবো বেটা, V1 ইকুয়াল টু পাবো 1/3 ইন্টু V2, হ্যাঁ না? অর্থাৎ এখান থেকে বলতে পারবো যে V2 বাই V1 এটা হবে 3/1, হ্যাঁ, অর্থাৎ V1 রেশিও V2 এটা আসবে কত, 1:3, ঠিক আছে? এই রেশিওটাও অনেক সময় আমাদের জিজ্ঞেস করে, হয়ে গেল। এবার আরেকটা জিনিসে আসছি আমি, চোঙের ক্ষেত্রে এই দেখ এটা বেশ খানিকটা পপুলার। সেটা কি না, এই যে ফ্রাস্টুমটা বেশ পপুলার। ফ্রাস্টুম মানে কি, হ্যাঁ, বা ফ্রাস্টাম বলে, ফ্রাস্টাম অফ এ কোন। ফ্রাস্টাম মানে হচ্ছে একটা ঘনবস্তু আছে, তার ওপরের অংশটাকে তুই এই যে এইভাবে আমরা কেটে দিলাম। কি দ্বারা কাটছি, ঘনবস্তু মানে অবশ্যই কোনো স্ট্রেট লাইন দ্বারা তো কাটতে পারবো না, একটা পাত লাগবে বা একটা তল লাগবে। পাত মানেই তল, সেই তল দ্বারা যদি আমরা কেটে দিই তাহলে আমরা পেয়ে যাব কি না ফ্রাস্টুম বা ফ্রাস্টাম আমরা পাই, ঠিক আছে? এটা অবশ্যই একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কি না টুকরো, হ্যাঁ, একটা পিস বলা হয়, পিস অফ দ্যাট ম্যাটেরিয়াল যেটা থাকবে আর কি, সেটাই। একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে কাটলে এই আকৃতিটা পাওয়া যায়, হ্যাঁ, একটা এই ভূমি এর সঙ্গে সমান্তরাল রেখে যদি আমরা কেটে দিই তাহলে আমরা এই ধরনের কি পেয়ে যাই না, এই যে নিচের পোর্শনটা যেটা পাই সেটাকে বলা হয় ফ্রাস্টাম, আর ওপরে যেটা থাকে সেটা কিন্তু কি থাকে, ওপরেরটা শঙ্কুই থাকে। ওপরেরটা দেখ কি দাঁড়াচ্ছে, এটা শঙ্কুই, কিন্তু ওপরেরটা ছোট শঙ্কু আর নিচেরটা হচ্ছে ফ্রাস্টাম, ঠিক আছে? অর্থাৎ একটা শঙ্কুকে যদি একটা প্লেন বরাবর বা একটা তল বরাবর বা একটা পাত দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে দুটো অংশ তৈরি হয়, ওপরের অংশটা সেম ভাবে শঙ্কু থাকে এবং নিচের যে অংশটা সেটা তৈরি হয় কি ফ্রাস্টাম, ঠিক আছে? এর ক্ষেত্রে কি মেন হচ্ছে আয়তনটা। আয়তন দেখ, এই হচ্ছে আমাদের কাছে ফ্রাস্টাম, ঠিক আছে? এক্ষেত্রে আমি কি করেছি, এটা ক্যাপিটাল আর ধরেছি, ওপরটা স্মল আর, এটাকে এইচ, এবং এই যে স্ল্যান্ড হাইট এটাকে আবার এল ধরা আছে, ঠিক আছে? এটাকে কি ধরা আছে, এল ধরা আছে, স্ল্যান্ড হাইটটা এল ধরা আছে। আচ্ছা, এটাকে একটু ইগনোর করতে পারিস এই জায়গাটা, কারণ এটা এল নয়, আগে পুরোটার জন্য এল ছিল, এখন আমি ওইটুকুর জন্য এল দিয়েছি। যদিও আয়তনের ক্ষেত্রে আমাদের যে স্ল্যান্ড হাইট সেটা ডিপেন্ড করে না, হ্যাঁ না? তো এক্ষেত্রে আমাদের কি আসবে, আয়তন কি আসবে, দেখ এর আয়তন কি হবে, সবচেয়ে বড় যে শঙ্কুটা আছে তার আয়তন থেকে বিয়োগ করে দিতে হবে কি না ওপরের দিকে যে ছোট শঙ্কুটা পেলাম সেটাকে, হ্যাঁ না? এবং সেটার একটা বিশেষ ক্যালকুলেশন রয়েছে, ক্যালকুলেশনটা করার পর, হ্যাঁ, এবার ওই ক্যালকুলেশনটা যখন আমরা করি সেই সময়ও আমাদের কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে? আগের বছর টেস্ট পরীক্ষাতে পড়েছিল, করাবো তোদের, হ্যাঁ, কোনো না কোনো সময় অবশ্যই হবে সেই কোয়েশ্চেনগুলো ফ্রাস্টুম দিয়ে। তো ভলিউমটা কি হয়, 1/3, দেখে নে লাস্ট অবধি ক্যালকুলেশন করার পর এটা দাঁড়ায় আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তো 1/3 পাই এইচটাকে লিখলাম, আর স্কোয়ারটাকে তো লিখতে পারছি না কারণ এখানে দুটো ব্যাসার্ধ রয়েছে, তাই এটাকে কি লিখবো, এটা হয়ে যায় ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এদের গুণফল ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, ঠিক আছে? এই যে দেখ এটা, এবার এটা কি করে মনে রাখবি, এত অবশ্যই ভলিউম লিখেছি মানে ঘন একক হবে। এবার এটা কি করে মনে রাখবি বেটা, এটা মনে রাখা যাবে এইভাবে, যেটা দেখ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলার মতন, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি বা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, দেখ সেই পোর্শনটা, তো ওইভাবে তুই মনে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, একটা অঙ্ক করা যাক নাকি, একটা স্পিয়ারের অঙ্ক করা যাক আর একটা কোণের অঙ্ক করা যাক। প্রথমেই আসছিস কিসের অঙ্ক, এটা স্পিয়ারের অঙ্ক। একটি অর্ধগোলাকৃতি লোহার পাত্রের বহির্ব্যাস 12 সেন্টিমিটার। আচ্ছা, মানে এখানে বহির্ব্যাস অন্তর্ব্যাসের ব্যাপার রয়েছে।
ওহো, ফিল তো করবো না এখন, এটাকে একটু ঘুরিয়ে দিই নাকি? দেখো বানালাম এটা, ঠিক আছে। এটা অর্ধগোলাকৃতি বাটি হয়েছে, এখনো পর্যন্ত ওই বহির ব্যাস অন্তর্ব্যাস এসে পৌঁছয়নি, তাহলে আমাকে আরো একবার আঁকতে হবে। ঘুরিয়ে ফেলো, টিং টিং টিটিং, আর একটু ভালো করে ঘোরাতে হবে। এই পুরোপুরি ঘুরে গেলি, 90 ডিগ্রি ঘুরে গেলি, পাগল কোথাকার। আবার কি পাগল নাকি রে তুই? হ্যাঁ, পুরোপুরি ঘুরে যাচ্ছিস 90 ডিগ্রি। দেখ, এই হচ্ছে অর্ধগোলাকৃতি লোহার একটা পাত্র, বাইরের দিকের ব্যাস মানে ক্যাপিটাল আর দেওয়া আছে। ও, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ কত আসবে? 12/2 এত সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার। পাত্রটি 1 সেন্টিমিটার পুরু। ওয়াও, পুরুত্ব দেওয়া আছে মানে থিকনেস কতটা সেটা দেওয়া আছে, কত? 1 সেন্টিমিটার। অর্থাৎ কোন জায়গাটা বেটা? এই যে এই জায়গাটা, এটা কতটা না 1 সেন্টিমিটার। এই জায়গাটা একটু সরু সরু হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, এটা 3D তুই দেখছিস, এখানে আঁকছি আমরা, তাই না? এই ধরনের হয়ে যাবে। এটা কত? বা থিকনেস মানে এই জায়গাটারও থিকনেস আমরা বলতে পারবো, এটা কত? 1 সেন্টিমিটার। তো বাইরের দিকের দেওয়া আছে, তাহলে ভেতরের দিকের যে ব্যাসার্ধ স্মল আর, সেটা পেয়ে যাব। কি করে পাবো? না বড়টার থেকে ওই যে যতটা থিকনেস সেটাকে বিয়োগ করে দেব। অর্থাৎ এটা ছিল ক্যাপিটাল আর, স্মল আর কি আসবে বেটা? 6 থেকে 1 মাইনাস করে দে, অর্থাৎ 5 সেন্টিমিটার। এবার আমরা মোটামুটি সবই বার করতে পারবো। কি বার করতে দিয়েছে দেখি। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওয়াও, সমগ্র তলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে এই ধরনের বস্তুর জন্য আমরা কটা দেখেছি? এর ভেতরটা নিশ্চয়ই ফাঁপা, এর ভেতরটা ফাঁপা, যেহেতু বলেছে 1 সেন্টিমিটার পুরো, তো ভেতরটা ফাঁপাই হবে। কি কি দেখেছি? এক হচ্ছে এর বাইরের ক্ষেত্রফল প্লাস ছোটটার ভেতরের ক্ষেত্রফল, যেটা অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, প্লাস এই যে বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল, অর্থাৎ থাকবে কি? এর ক্ষেত্রফল 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস 2 পাই স্মল আর স্কোয়ার, প্লাস ওপরটা কি হবে? পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক, কি করবো এখান থেকে? 2 পাই কমন নিয়ে নে। ক্যাপিটাল আর স্কোয়ার মানে বেটা কত? 6 স্কোয়ার, প্লাস স্মল আর স্কোয়ার মানে বেটা 5 স্কোয়ার, প্লাস পাই ইন্টু এখানেও ক্যাপিটাল আর স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, পাই কমন নিয়ে নে। আচ্ছা, 2 পাই থাক এখন। 2 পাই ইন্টু 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 25 প্লাস পাই ইন্টু 6 প্লাস 5 মানে কত আসবে? 6 5 11, 11 ইন্টু 6 মাইনাস 5 মানে এটাই থাকবে। আচ্ছা, এবার পাই কমন নিয়ে নে। পাই কমন নিলাম, কি থাকছে এটা? 2 ইন্টু 6 5 11, 3 2 5 আর 6, 61, 61 প্লাস 11, পাইয়ের ভ্যালু বসিয়ে দিচ্ছি 22-এর 7 ইন্টু 61 ইন্টু 2 কত হয় রে? 60 করলে 120 মানে 122, 122 প্লাস 11, 3 3 1 133, 133 কে বেটা 7 দ্বারা কি ডিভাইড করা যাবে? হ্যাঁ, 7 9 63, কাটাকুটি করা যাচ্ছে। 19 মানে আসবে 22 ইন্টু 19 এত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা আসবে অ্যান্সার। গুণটা অবশ্যই করে নিবি, তোদের কাজ হয়ে গেল একটা। তারপর বলেছে লোহার ঘনত্ব 8.4 গ্রাম পার ঘন সেমি হলে পাত্রটির ওজন কত? আচ্ছা, ঘনত্ব এটা মানে কি বোঝায় বল? ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব 8.4 গ্রাম পার ঘন সেমি, এটা মানে কি বোঝায়? কি বোঝায় এটা মানে? এটা মানে দাঁড়ায় 1 ঘন সেমি এই পাত্রটির ওজন হবে 8.4 গ্রাম। হ্যাঁ কি না? কি 1 ঘন সেমি
পাত্রের ওজন 8.4 গ্রাম। ঠিক আছে, এবার এর মধ্যে টোটাল কত রয়েছে, কত ঘনসেমি উপাদান বা পদার্থ রয়েছে সেটা এর আয়তন। এর আয়তন কত? এর ভলিউম, হ্যাঁ না, এর ভলিউম। ভলিউম কি হবে বেটা? ওই সেম 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, এত ঘন সেমি। মানে 2/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব মানে বেটা 6 কিউব মাইনাস এটা কত আসবে 5 কিউব, তাই তো 6 কিউব মাইনাস 5 কিউব, বাস হয়ে গেল এত সেন্টিমিটার কিউব। এবার এর ক্যালকুলেশন যে বা ভি ইকুয়াল টু 2/3 পাই, আচ্ছা এখানে দেখাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তো আমরা এরকম করতে পারি এ মাইনাস বি মানে 6 মাইনাস 5, বা ডিরেক্টলি করে দে, এটা যেহেতু ছোটই আছে। 6 কিউব মানে কত হবে রে? 216 না? 36 6 6 6 36 6 আর 18 19 20 21, হ্যাঁ 216, আর 5 কিউব 125। আচ্ছা 5 6 1 হবে, 2 আছে 11 9 91। ঠিক আছে, 91 এত সেন্টিমিটার কিউব। মানে 2/3 ইন্টু পাই মানে কত বেটা? 22/7 ইন্টু 91 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, হলো? এটা আসবে দেখ 44 ইন্টু 13/3 সেন্টিমিটার কিউব। ওকে, এবার এখানে করো 44 ইন্টু 13/3 সেন্টিমিটার কিউব পাত্রের ওজন কত হবে? 8.4 মানে 84/10 ইন্টু এটা 44 ইন্টু 13/3। 3 দ্বারা কাটাকুটি কর, কত আসবে? 3 2 6 3 8 24, এত গ্রাম। মানে আসবে 28 ইন্টু 44 ইন্টু 13/10। আচ্ছা এত গ্রাম। এখানে কিন্তু 10টাকে রেখে দে, এই গুণফলটা করবি, তারপর দশমিক বিন্দু এক ঘর সরিয়ে দিবি, এটা হয়ে যাবে কি আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে এত বর্গমিটার কাপড় লাগে। প্রথম কথা, এটা তাঁবু। তাঁবু কি রকমের হয়? এই যে তাঁবু এই রকমের দেখতে হবে, হ্যাঁ কি না বলো? তাঁবু তৈরি করতে কাপড় লাগছে, কাপড় কোথায় দিতে হবে? তাঁবু কোথায় কাপড় লাগবে? অবশ্যই এই বাবা একদম উঠে গেলি রে, নাম একটু বক্রতলে রাখবে, তাই তো? বক্রতলে যাওয়ার আগে আমরা ব্যাসার্ধ ধরে নেব স্মল আর, উচ্চতা ধরে নেব আমরা এই যে এটা এইচ, আর স্ল্যান্ট হাইট ধরে নেব আমরা স্মল এল। এগুলো কিন্তু যখনই অঙ্কটা করতে যাবি তার আগে এগুলো সব ধরে নিবি। এবার এত বর্গমিটার কাপড় লাগে মানে কি? চারপাশে লাগে, চারপাশে মানে বক্রতলের ক্ষেত্রফল কি? সেটা পাই আর এল, সেটা কত? 188 and 4/7 হলো, এটা একটা ইকুয়েশন। আচ্ছা তারপর তাঁবুটির ভূমিতলের পরিধি দেওয়া আছে 37 and 5/7 মিটার। ভূমিতলের পরিধি, ভূমিটা কি রকমের? বর্গাকার, তা যার ব্যাসার্ধ কি না স্মল আর, তাহলে পরিধি কি আসবে? 2πr। ঠিক আছে, এত মিটার। আবার বলে দেওয়া আছে যে পরিধি এত মিটার, মানে অবভিয়াসলি এই দুজন কি সেম, ইকুয়াল, বাস ইকুয়েশন বানিয়ে দিলাম। এখান থেকে আর এর মান বার করো, এখানে আসবে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু স্মল আর ইকুয়াল টু, নাও এটা গুণ করো, দাঁড়া এই বড় গুণটাও আছে, সুতরাং ফোনে করে নেওয়াটাই বেটার। কি রয়েছে? 37 ইন্টু 7 259, এর সাথে যোগ করতে হবে আমাকে 5, 264/7। বাহ, 7 7 কেটে দে, এখান থেকে আর এর ভ্যালু কি আসবে? 264/2 ইন্টু 22, 2 দ্বারা 2 1 যা 2 3 6 2 2 4, 22 6 হচ্ছে, তাই না? 22 6, বা আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত? 6।
বাহ বাবা বাহ, কি বার করতে দিয়েছে? ও, তিনটেই বার করতে দিয়েছে। তির্যক উচ্চতে কি হবে, ব্যাসার্ধ কি হবে, উচ্চতে কি হবে। তো আমরা স্মল আরটা পেয়ে গেলাম। এবার এখানে আসি, এখান থেকে আমরা দেখ এলটা পেয়ে যাব। এখানেও পাই মানে 22 এর 7, আর মানে 6 ইন্টু এল ইকাল টু, এই গুণফলটাও করা যায় নাকি, 188 ইন্টু 7, আচ্ছা 1316 প্লাস 4 মানে বেটা 1320 আসবে বাই 7। আহা, 7গুলো যে রেখে এত সুবিধে হয়েছে। বা এল কত আসবে, 1320 ডিভাইডেড বাই 22 ইন্টু 6। আচ্ছা এটা মানে দেখ 132 ইন্টু 10, 132 22-এর সাথে কাটাকুটি করে কত হলো, 60 হলো, সরি 6 গেল, মানে এটা 60 হবে, এটা 60, 6-এর সাথে কাটাকুটি করলে 10। ওয়াও, এল পেয়ে গেলাম আমরা কত না 10। তাহলে দুটো পেয়ে গেলাম, এল হচ্ছে অর্থাৎ তির্যক উচ্চতা 10 মিটার এবং ভূমির ব্যাসার্ধ হলো কি না 6 ইউনিট। কি আসবে বেটা, মিটারে আসবে, তাই তো। এবার এখানে জিজ্ঞেস করেছে কি না, আর বাকি কে রয়েছে, এইচ বা উচ্চতা। তো আমরা যদি বললাম শুরুতেই যে এই তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে আমরা অপরজনটা বার করতে পারবো। তাহলে এবার কোন কন্ডিশন কাজে লাগাবো, আমরা জানি এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা এখান থেকে এইচ স্কোয়ার মানে কি আসবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, হ্যাঁ না, এল স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মানে 6 স্কোয়ার, 100 মাইনাস 36 মানে আসবে 64, বা এইচ কত আসবে 6, তাই তো, প্লাস 6 আসবে, এই 8, কি করে দিলাম 8, 64 লিখে আবার 6 লিখছি, এইচ এর ভ্যালু হবে কত 8। অর্থাৎ এই যে তিনটে বার করতে দিয়েছিল আমরা বার করলাম, এটা হচ্ছে 6, হ্যাঁ এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। ওকে, ব্যাস এখানেই আজকের মতন শেষ করছি। ঠিক আছে, কোনটাতে একটা আবার পালিয়েছে, ছেড়ে দিলাম আমি। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা দেখবি এবং এই দুটো যে চ্যাপ্টার রয়েছে এদের পুরো কনসেপ্ট ক্লিয়ার চাই কিন্তু নেক্সট ক্লাসে, কারণ নেক্সট ক্লাসে হবে আমাদের কিন্তু প্রচুর মজাদার অঙ্ক। তাহলে বাস দেখা হচ্ছে এরপর একদম সোজা লাইভ ক্লাসে, কেউ কিন্তু মিস করবি না। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই এখানে কমেন্ট করে যাস যে ঝালমুড়ি ওখানে আমাকে কত টাকার দেবে, সেটা একটা কমেন্ট হবে। হ্যাঁ, যে এই যে আমি ঠোঙাটা বানালাম, হ্যাঁ না, কীরকমের ঠোঙা বানিয়েছি, এটা শঙ্কু আকৃতির যে ঠোঙা বানিয়েছি, এটার মধ্যে আমাকে কত টাকার ঝালমুড়ি দেবে, কত টাকার, কত আয়তন নয়, আয়তন নিয়ে আজকে পড়িয়ে দিয়েছি, এখানে টাকাটার চাই, ঠিক আছে এটা। আর সেকেন্ডলি যে এর পরে তোদের কোন চ্যাপ্টারটা একদম ফার্স্ট চাই সেটা কমেন্ট করবি, ঠিক আছে, এই দুটো কমেন্ট করে রাখিস। চল তাহলে দেখা হচ্ছে এরপর তোদের সাথে নেক্সট ক্লাসে, টাটা।